আসসালামু আলাইকুম। ধরুন আমরা ইংরেজিতে কথা বলতে যাচ্ছি অথবা ট্রান্সলেশন করতে যাচ্ছি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে। তো এর জন্য আমাদের দরকার পাওয়ার অফ ভোকাবুলারি, আমাদের জানা দরকার সেন্টেন্সের গঠন, আমাদের জানা দরকার বাক্যে টেন্সের উপস্থিতিটা, 12টি ফর্মের কোন ফর্মে বিলং করে সেই ভার্বের ফাইনাইট ভার্বের টেন্সটা, এটি কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপরে বাক্যের স্ট্রাকচার আমাদের ঠিক রেখে আমাদের ট্রান্সলেশন বলি, আমাদের স্পোকেন ইংলিশে কনভারসেশন বলি, আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তবে স্পোকেন ইংলিশ বা কনভারসেশনাল ইংলিশে কিন্তু কখনোই এমনটি করা উচিত নয় যে আমরা আগে বাংলাটাকে সাজাবো, তার ইংরেজি কী হবে ইংরেজিটাকে সাজাবো, তারপরে সেটাকে আমরা প্রয়োগ করব বা ব্যবহার করব, এমনটি না। হ্যাঁ, প্রথম পর্যায়ে এমনটি হবে, কিন্তু এরপরে আস্তে আস্তে কিন্তু আমাদের চিন্তাই করতে হবে ইংরেজিতে এবং অ্যাপ্লাই করতে হবে ইংরেজিতে। তো এখন আমরা জেনে নিই যে বাক্যে বাংলা বাক্য অথবা ইংরেজিতে যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করব বা যার ইংরেজি আমরা ব্যবহার করব, সেই বাংলা বাক্য সম্পর্কে আমরা একটু জানি, সেগুলো কোন টেন্সে বিলং করে সেটা জানার চেষ্টা করি। তো সেগুলোর আবার ট্রান্সলেশন হবে কি, ইংরেজি হবে কি, এবং সেগুলো স্পোকেন ইংলিশে আমাদের কীভাবে ব্যবহার হবে সেই জিনিসগুলো আমাদের জানার চেষ্টা করা। তো বিষয় হলো যে আমাদের পাওয়ার অফ ভোকাবুলারি কিন্তু অবশ্যই জানতে হবে, অর্থাৎ আমাদের বৃদ্ধি করতে হবে। কারণ একটা শব্দের অর্থ যদি আমরা না জানি, অন্তত বাংলা থেকে ইংরেজি যদি আমরা না জানি ইংরেজি, তাহলে কিন্তু আমরা সেই যতই আমরা বাক্য গঠন বা টেন্স চিনি না কেন, আসলে সেই সেন্টেন্সগুলোতে ওই শব্দগুলোর হয়তো সঠিক ইংরেজি আমরা ব্যবহার করতে পারবো না। তবে জানা দরকার। আর আমরা যারা এই প্রাথমিক পর্যায়ে আছি, আমাদের আসলে বেশি বেশি করে পাওয়ার অফ ভোকাবুলারিটা বৃদ্ধি করতে হবে। তো বিষয়টা হলো যে আসলে আগে যদি আমরা গাদা গাদা শব্দ ভাণ্ডার বা শব্দের অর্থ জানার চেষ্টা করি, তারপরে অ্যাপ্লাই করি, এটি কিন্তু কখনোই সম্ভব না। তবে আমাদের আগে জানার পাশাপাশি সেটিকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আমাদের মনে থাকবে, কারণ there is no alternative to প্র্যাকটিস। তো এখন আমরা আসি যে এখানে আজকের আলোচ্য বিষয়ে তাহলে আমরা দেখব যে ট্রান্সলেশন বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে টেন্স এবং সেন্টেন্স আমরা কীভাবে ব্যবহার করব, গঠন করব, প্রয়োগ করব, কথা বলার ক্ষেত্রে আমরা ইউজ করব সেটি বিষয়ে। সাপোজ এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোর যদি আমরা প্রথমটি ধরি, তুমি জানো, তুমি জানো বা চেনো। তো আমরা এই চেনো বা জানো এর ইংরেজি আমরা পাই হলো নাও ভার্ব। চেনো বা জানো অর্থাৎ চেনা বা জানা এর ইংরেজি প্রতিশব্দ হলো নাও, এবং তুমি হলো ইউ। তো এখন আমরা আসি এই চেনো বা জানো এটি কোন ফর্মে বিলং করে, আমরা এটা জানার চেষ্টা করি। তো এখানে চেনো বা জানো মূল যে ফর্মটা চিনযোগ ও জানযোগ ও, ওই যে বলেছিলাম যে যদি আমরা এই জিনিসগুলো যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে আমরা যুক্ত থাকতে দেখি, ওকে, তাহলে আমরা কিন্তু সেটি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা জানবো তখন গঠন হবে, যেহেতু এই বাক্যটা অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট দ্বারা শুরু, সাবজেক্ট ভার্ব, তাহলে অ্যাসার্টিভ বাক্যের আমাদের গঠন হলো সাবজেক্ট প্লাস V1, এবং প্রযোজ্য ক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ এবং এক্সটেনশন দরকার। তো এস এর কথাটা বারবার বলি, যদি আমাদের এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন হয়, তো বাংলায় এরকম সে বা তিনি, পুরুষ হোক বা মহিলাবাচক শব্দ হোক, সে অথবা তিনি, হি অথবা সি, অথবা ইহা ইট, অথবা কাউন্টেবল সিঙ্গুলার নাউন, যেমন এ বয় দ্য বয়, এ গার্ল দ্য গার্ল, এ স্টুডেন্ট দ্য স্টুডেন্ট, এগুলো হলো সিঙ্গুলার নাম্বার। আনকাউন্টেবল যদি থাকে, যেমন ওয়াটার, টি, মিল্ক, পভার্টি, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন, যেগুলো কাউন্ট করা যায় না। এই জিনিসগুলো যখন আমরা সাবজেক্ট হিসেবে দেখব, তখনই কিন্তু মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তো তাহলে তুমি ইউ চিনো বা জানো ন, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, সুতরাং এর ট্রান্সলেশনটা এটি হলো, ওকে, ইউ নাও। যদি বলা হয় সে জানে, তাহলে হি নোজ, এস কিন্তু যোগ হবে। যদি বলা হয় আমরা জানি, উই নো। যদি বলা হয় বালকেরা জানে, বয়েস নো। যদি বলা হয় বালকটি জানে, দ্য বয় নোজ, কারণ এটি সিঙ্গুলার নাউন। তো এখন আমরা আসি
এই অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, যেটি এটা আমরা দেখতে পাচ্ছি, তুমি কি জানো, তুমি কি জানো, এই কি এবং কির মধ্যে যে পার্থক্যটা সেটি হলো বাংলাতে এই কিতে ইয়েস নো আসবে, হ্যাঁ অথবা না আসবে, যেটার শুরু বাক্যের শুরুতে আমরা দেখি ভার্ব বা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, আর এই কিতে আসলে ডাব্লিউএস অর্থাৎ ওয়ার্ড দ্বারা শুরু, এই ওয়ার্ড দ্বারা বাক্যের শুরুতে এটি হলো ডাব্লিউএস কোশ্চেন্স বলা হয়। তো তুমি কি জানো, তো তুমি কি জানোতে তাহলে আমাদের যেহেতু নট অফ ইন্টারোগেশন, ওই যে বলা আছে যে বাক্য যদি ইন্টারোগেটিভ হয় তাহলে অক্সিলারিটা অবশ্যই সাবজেক্টের আগে আসবে বা অক্সিলারি রিলেটেড ভার্বটা অবশ্যই সাবজেক্টের আগে আসবে। তো এখানে আমাদের জানা দরকার যে ক্ষেত্রে আমরা এসিএস যোগ করি সেক্ষেত্রে কিন্তু ডাস, আর যে ক্ষেত্রে এসিএস এর প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে কিন্তু ডু। তো এখানে যেহেতু তুমি, তো এই জন্য আসলে হলো ডু। যদি বলা হলো তো সে কি জানে, তখন হতো ডাজ হি নো, তখন কিন্তু আর ভার্বের সঙ্গে এসিএস হবে না, ডাজ হি নো। তো এখানে হলো ডু ইউ নো। তো বাক্যগুলোকে আমরা কিন্তু অনেক এক্সটেনশন করতে পারি, বাড়াতে পারি, এগুলো যেহেতু ছোটো বাক্য। তো তুমি কি জানো, ডু ইউ নো। এখন যদি বলা হয় হোয়াট ডু ইউ নো, অর্থাৎ তুমি কি জানো, এই কিতে ডাব্লিউএস, তো এই ডাব্লিউএসটা ঠিক এই যে ভার্ব দ্বারা আমরা শুরু করলাম অক্সিলারি ভার্বটা, এর শুরুতে একবারে শুরুতে হলো ডাব্লিউএস। তো ডাব্লিউএসের এই কি, এই যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, তো মূলত এটি হলো ইয়েস নো কোশ্চেন্স। ঠিক ওই ইয়েস নো কোশ্চেন্সের গঠনের পূর্বেই যদি ডাব্লিউএস ওই বাক্যে দেখা যায়, তার শুরুতে এই সেই ডাব্লিউএসটা ব্যবহার করা হয়। যেমন আমরা হোয়াট, হু, ওয়ার, ওয়েন এই জিনিসগুলো কিন্তু শুরুতে ব্যবহার করতে হয়। তো এখন যদি আমি আসি, তুমি কি তাকে চেনো, তুমি কি তাকে চেনো, তো এখানে আমরা একটু খেয়াল করি যে তুমি তাকে চেনো, এটি দেখানোর চেষ্টা করি, তুমি তাকে চেনো, শুধু এখানে তাকে একটু এক্সটেনশন করে দিয়েছি এটার চেয়ে, তুমি চেনো তো ইউ নো, তুমি তাকে চেনো। তো এটি যেহেতু ট্রানজিটিভ ভার্ব এই বাক্যে, সুতরাং এরপরেই কিন্তু আমাদের এই তাকের জন্য হিম আসলো, চেনার জন্য ইউ, আর তোমার জন্য তুমি ইউ। তাহলে তুমি হলো ইউ, চেনার জন্য নো, চেনার জন্য হলো নো, আর তাকের জন্য ইউ। তো বাংলা ক্রিয়া থাকে সাধারণত বাক্যের শেষে, বাংলা ক্রিয়া দেখি আমরা বাক্যের শেষে, কিন্তু ইংরেজিতে কিন্তু সেটি ব্যবহৃত হয় সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে। তাহলে ইউ নো হিম, তো এখানে জাস্ট শুধু তাকে শব্দটা ব্যবহার করিনি, অতএব এই তাকেটা আমরা নোর পরে দিলাম, অর্থাৎ বাক্যকে যত এক্সটেনশন করবো এই যে সাবজেক্ট ভার্বের পরে কিন্তু আমাদের আস্তে আস্তে এক্সটেনশন করতে হবে যা যা প্রযোজ্য। তো এখন যদি তুমি কি তাকে চেনো, তাহলে ডু ইউ নো হিম, এই যে বিষয়গুলো। এরপর আসি, তুমি কি তাকে চেনো, এটাই কিন্তু বলা হলো, তাহলে ডু ইউ নো, জাস্ট এই যে ইউ নো, ডু ইউ নো হিম, এখানে শুধু তাকে শব্দটা এক্সটেনশন করা আছে। যদি বলে তুমি কি তাকে ভালো করে চেনো, তুমি কি, তো কিতে বলা যায় যে এটা ইন্টারোগেটিভ ইয়েস নোর কারণে এইরকম আসলো, তুমি হলো এটা, চেনো হলো নো, তাকে হলো হিম। ওকে, আমাদের কিন্তু এই বাক্য স্ট্রাকচারটা জানতে হবে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বলতে আমাদের যা যা প্রযোজ্য সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। তো এখানে এই যে ইয়েস নো হওয়ার কারণে অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্বটা আগে আসবে। তো এখন যদি বলা হয় তুমি কি তাকে ভালোভাবে চেনো, ভালোভাবে চেনো, তো এই ভালোভাবেটা কি অ্যাডভার্ব, কিন্তু ভার্বকে কোয়ালিফাই করবে। তো এই অ্যাডভার্বটা তাহলে কোথায় যাবে, তারপরে। তো ভালোভাবে ইংরেজি কি, ওয়েল। ওকে, ডু ইউ নো হিম ওয়েল, অর্থাৎ বাক্যটাকে যত এক্সটেনশন করব তত কিন্তু বাক্যটা বড় হচ্ছে, এবং আমরা এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। তুমি কি জানো সে কে, তো এখানে কিন্তু আসলে তুমি কি জানো, তুমি কি চেনো, তুমি কি তাকে চেনো, আমরা কিন্তু এই তাকে পর্যন্ত আমরা ব্যবহার করেছি। তো তুমি কি চেনো আমি কিন্তু এই পর্যন্ত ব্যবহার করলাম, ডু ইউ নো। তো সে কে, এখানে আমাদের খেয়াল করতে হবে তুমি সাবজেক্ট আছে এবং সেও একটি সাবজেক্ট আছে। তো যখনই দুটি সাবজেক্ট থাকবে তখনই কিন্তু আমাদের খেয়াল করতে হবে দুটি ক্লোজের বিষয়টা। দুটি ক্লোজ মানে নিশ্চয়ই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। তো এখন আমি আসি, তুমি কি, এই কির জন্য আসলো ডু। ওকে, এরকম ডু ডাজ আসবে যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট, জান ও, তুমি ইউ, জানো নো। তো এখন আমরা আসি সে কে, তো সে কে, সের জন্য হলো হি, কের জন্য হলো হু। তো এই হুটাকে,
এই হু কিন্তু আমাদের ইন্টারোগেটিভ বাক্য তৈরি করেনি, এখানে কোশ্চেন মার্ক কিন্তু এই যে অক্সিলারি ভার্বটা। তো এটা হলো মাঝখানে আমাদের কনজাংশন, মাঝখানে যে এই যে কনজাংশনটা ব্যবহার করলাম, তো যখনই কনজাংশন ব্যবহার করলাম এখানে আমাদের আসলো কি সে, কে, এর জন্য হু। তার মানে এটা আমাদের খেয়াল করতে হবে যে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে তখন আমাদের আরেকটি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট পেলে অবশ্যই ভার্ব আসবে, ভার্ব আনতেই হবে, কারণ এই যে একটি ক্লোজ, এই যে একটু ক্লোজ, এবং এটি যেহেতু কনজাংশন তার মানে এটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। সে, কে সাবঅর্ডিনেট ক্লোজে কখনো প্রশ্ন ব্যবহার করা যাবে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা রিলেটেড ভার্বটা সাবজেক্টের আগে আসবে না। একটি হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ক্লোজ, সুতরাং এখানেই কিন্তু আমাদের ভার্বটা যেটা সাবজেক্টের আগে চলে আসছে, তো কারণ এক প্রশ্ন হবে কিন্তু প্রিন্সিপাল ক্লোজে, আর সাবঅর্ডিনেট ক্লোজে কখনো প্রশ্ন করা যাবে না। তো এখানে যেহেতু এই বাংলা অর্থের সাথে যদি আমরা সঙ্গতি রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি কনজাংশন, তাহলে এটি আরেকটি ক্লোজ তৈরি করতে হচ্ছে, আর এই ক্লোজ করার কারণে এই যে এখানে আসলো, তো সে কে, তার মানে সে কে হয়, এখানে কিন্তু আমাদের অবশ্যই একটি ভার্ব বসাতে হবে, হবেই। ওকে, তো সুতরাং দেখা যাচ্ছে ডু ইউ নো হু হি ইজ। ওকে, এরপরে যদি বলা হয় তুমি কি তার সম্পর্কে জানো, তো এই যে বললাম তুমি কি, এই কি ইয়েস নো, তুমি ইউ, জানো মানে মূল যে ক্রিয়াটা সেটি হলো নাও। এখন তার বলতে হিম, সম্পর্কে হলো অ্যাবাউট, এই যে বিষয়টা, তাহলে ভার্বের পরে অ্যাবাউট তার, তো প্রিপজিশনের পরে কি হবে আমাদের অবজেক্টিভ ফর্ম। এটা মনে রাখতে হবে যে কোনো পার্সন, কোনো প্রোনাউন যখন বা নাউন যেটাই হোক না কেন, যখনই আমাদের প্রিপজিশনের পরে ব্যবহার করতে হবে তখনই কিন্তু সেটা অবজেক্টিভ ফর্ম হবে। আর পার্সনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা অবশ্যই এই বিষয়ে খেয়াল করবো, কারণ যদি দেখা যাচ্ছে যে আমি, তো আই, তো আইটা কোথায় বসাবো, এটা অবশ্যই সাবজেক্ট, মিটা অবশ্যই অবজেক্ট, এটি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এটি প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ একটি পার্সন কোথায় তার অবস্থান হবে সে অনুযায়ী সেই পার্সনের অবস্থান কিন্তু হবে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অ্যাডজেক্টিভ, পজেসিভ, প্রোনাউন। তো এটি আমরা জানলাম। তুমি তার সম্পর্কে কি জানো, তুমি তার সম্পর্কে কি জানো, তো এখানে আমরা আসি এই যে কিটা, এই কির জন্য আমরা WH বসাইছি এবং ওয়াট ব্যবহার করেছি। তো কি, এই কির জন্য আসলো ওয়াট। তো এরপরে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, অক্সিলারি তো অবশ্যই আসে, কি আসবে, এই যে ডু, অক্সিলারি আসবেই, ইন্টারোগেটিভ বাক্যে সাবজেক্ট থাকলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবেই। তুমি, ইউ, নো, জানা, জানো, সম্পর্কে অ্যাবাউট, তার, হিম, তাহলে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম। ওকে, এখন এখানেই আমরা দেখতে পাচ্ছি তুমি তাকে চেনো, যদি এটাকে পাস্ট করা প্রয়োজন পড়ে, অর্থাৎ তুমি চিনেছিলে, চিনলে, এই যে লাম লের কারণে এটি হয়ে যাবে কি পাস্ট। পাস্ট কি, পাস্ট ইনডিফিনিট। আমাদের টেন্স আইডেন্টিফাই করতে চাইলে অবশ্যই সেটি কোন ফর্মে ইনক্লুড হবে, বিলং করবে, সেটি কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো তুমি চিনলে বা চিনিয়েছিলে, তো ভি টুর বিষয়, নো। ওকে, তুমি কি তাকে জানতে বা জেনেছিলে, ডিড, নো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ডিড নিলে কিন্তু V1। তুমি কি জানো, বা তখন বলবো যে কি জানতে জেনেছিলে, হোয়াট ডিড ইউ নো। তুমি কি তাকে চিনেছিলে, ডিড ইউ নো হিম। এইভাবে কিন্তু আমাদের লামলালের যখন বিষয়টা আসবে তখন কিন্তু ডিডটা চলে আসবে। ওকে, যদি বলা হয় তুমি চিনবে, এই যে ববে, ফিউচার ইনডেফিনিট সিম্পল ফিউচার, তখন শ্যাল উইলের বিষয় এবং V1, তাহলে ইউ উইল নাও, তুমি চিনবে। তুমি তাকে চিনবে, ইউ উইল নাও হিম। তুমি কি জানবে বা চিনবে, তুমি কি জানবে বা চিনবে কি, তারপর উইলটা আগে গেল কারণ অক্সিলারিটা আগে আসবে, উইল ইউ নো। তুমি কি জানবে, হোয়াট উইল ইউ নো। বাক্য যাই হোক, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ, ইয়েস নো হোক আর WH হোক, আসলে সেন্টেন্স আইডেন্টিফাই করব আর কোন ফর্ম হবে টেন্সের সেটি দিয়ে কিন্তু সেই গঠনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আজকের এই লেসনটা আমাদের
উপকারে আসবে। থ্যাংক ইউ।